স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। Sati and widow remarriage. Sati was the next social evil to be suppressed by the British. Sati was practiced in almost all parts of India, with maximum cases being reported from Bengal. সতীদাহ ও বিধবা পুনর্বিবাহ। সতীদাহ ছিল ব্রিটিশদের দ্বারা দমন করা পরবর্তী সামাজিক মন্দ। ভারতের প্রায় সব জায়গাতেই সতীদাহ প্রথার প্রচলন ছিল, যার সর্বাধিক ঘটনা বাংলা থেকে রিপোর্ট করা হয়েছে। In 1789, Colebrook, the collector of Shahbad, stopped an act of Sati and tried to prove that Sati was against Vedic culture. 1789 সালে শাহাবাদের কালেক্টর কোলব্রুক সতীদাহ প্রথা বন্ধ করেন এবং প্রমাণ করার চেষ্টা করেন যে সতীদাহ বৈদিক সংস্কৃতির বিরুদ্ধে। In 1813, the government fixed the minimum age for a Sati at 16 years. It also declared that a widow whose child was less than 3 years could not become Sati unless the child was entrusted in someone else's care. 1813 সালে সরকার সতীদাহের সর্বনিম্ন বয়স 16 বছর নির্ধারণ করে। এটি আরও ঘোষণা করেছিল যে একজন বিধবা যার সন্তানের বয়স 3 বছরের কম সে সতী হতে পারে না যদি না শিশুটিকে অন্য কারো যত্নে অর্পণ করা হয়। Even as the government shied away from immediately suppressing this custom, a group of Bengali intelligentsia led by Ram Mohan Roy actively agitated for the abolition of Sati. Moved by the loss of his sister-in-law to Sati, Ram Mohan wrote a series of articles to build a strong public opinion against the custom, and his journal, Sambad Kaumudi, became the main organ of the agitation. Ram Mohan's efforts were opposed by a group of orthodox Hindus led by Kasinath Takavagish, and Samachar Chandrika emerged as their main mouthpiece. এমনকি সরকার অবিলম্বে এই প্রথাকে দমন করা থেকে পিছিয়ে থাকলেও রামমোহন রায়ের নেতৃত্বে একদল বাঙালি বুদ্ধিজীবী সতীদাহ প্রথা বাতিলের জন্য সক্রিয়ভাবে আন্দোলন করেছিলেন। তার ভগ্নিপতিকে সতীদাহ করার কারণে রামমোহন প্রথার বিরুদ্ধে একটি শক্তিশালী জনমত গড়ে তোলার জন্য একটি ধারাবাহিক নিবন্ধ লিখেছিলেন এবং তার পত্রিকা সংবাদ কৌমুদি আন্দোলনের প্রধান অঙ্গ হয়ে ওঠে। কাশীনাথ তর্কবাগীশের নেতৃত্বে গোঁড়া হিন্দুদের একটি দল রামমোহনের প্রচেষ্টার বিরোধিতা করেছিল এবং সমাচার চন্দ্রিকা তাদের প্রধান মুখপাত্র হিসাবে আবির্ভূত হয়েছিল। In 1829, Sati was finally abolished in Bengal Presidency by means of a legislation passed by Governor General Bentinck. In fact, Bentinck made it a crime to associate with the act of Sati in any form. The legislation was later extended to Bombay and Madras presidencies in 1830. 1829 সালে গভর্নর জেনারেল বেন্টিঙ্ক কর্তৃক গৃহীত একটি আইনের মাধ্যমে বেঙ্গল প্রেসিডেন্সিতে অবশেষে সতীদাহ প্রথা বিলুপ্ত করা হয়। প্রকৃতপক্ষে বেন্টিঙ্ক যে কোনো রূপে সতীদাহের সাথে যুক্ত করাকে অপরাধ করেছিলেন। পরবর্তীতে 1830 সালে এই আইনটি বোম্বে এবং মাদ্রাজ প্রেসিডেন্সিতে প্রসারিত হয়। In 1856, the Hindu Widow Remarriage Act was passed, which legalized remarriage of widows and declared issues from such marriages as legitimate. 1856 সালে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাস হয়, যা বিধবাদের পুনর্বিবাহকে বৈধ করে এবং এই ধরনের বিবাহের সমস্যাগুলিকে বৈধ বলে ঘোষণা করে। It is noteworthy that the initiative for abolishing infanticide as well as sati chiefly came from individual administrators, Christian missionaries and Indian intelligentsia, even as the company's government delayed total suppression of these customs for the extreme fear of inciting a violent Indian reaction. এটি লক্ষণীয় যে শিশুহত্যার পাশাপাশি সতীদাহ প্রথা রহিত করার উদ্যোগটি মূলত ব্যক্তিগত প্রশাসক, খ্রিস্টান মিশনারি এবং ভারতীয় বুদ্ধিজীবীদের কাছ থেকে এসেছিল, যদিও কোম্পানির সরকার হিংসাত্মক ভারতীয় প্রতিক্রিয়া উস্কে দেওয়ার চরম ভয়ে এই প্রথাগুলির সম্পূর্ণ দমনে বিলম্ব করেছিল। Slavery was a system of labor exploitation prevalent in India. Once again, British attitude towards slavery was marked by procrastination. দাসত্ব। দাসপ্রথা ছিল ভারতে প্রচলিত শ্রম শোষণের একটি ব্যবস্থা। আবারও দাসত্বের প্রতি ব্রিটিশ মনোভাব বিলম্বিত হয়ে চিহ্নিত হয়েছিল। Evangelical propaganda against slavery was led by William Wilberforce. The Charter Act of 1833 directed the Government of India to take measures for the abolition of slavery. Slavery was finally abolished by the Indian Slavery Act of 1843, also known as Act 5 of 1843. দাসত্বের বিরুদ্ধে ইভাঞ্জেলিক্যাল প্রচারের নেতৃত্বে ছিলেন উইলিয়াম উইলবারফোর্স। 1833 সালের সনদ আইন ভারত সরকারকে দাসপ্রথা বিলুপ্তির জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।
দাসপ্রথা অবশেষে 1843 সালের ভারতীয় দাসত্ব আইন, 1843 সালের আইন 5 নামেও পরিচিত, দ্বারা বিলুপ্ত হয়। Both European and Indian social reformers believed that no amount of social legislation alone could eradicate social evils, until people were themselves convinced about the desirability of a law. And for such an attitudinal change, education was a key intervention. Yet, social and religious institutions were an area in which the British intervened with great caution. The interventions came after much procrastination and adequate pragmatic political consideration. It was also seen that the impact of most of these legislations was limited and did not evoke any violent Indian response. All the same, even this policy of limited social intervention was abandoned by the colonial government in the wake of the revolt of 1857 and replaced by support to orthodox elements of society. ইউরোপীয় এবং ভারতীয় সমাজ সংস্কারক উভয়ই বিশ্বাস করতেন যে শুধুমাত্র কোনো সামাজিক আইনই সামাজিক মন্দকে নির্মূল করতে পারে না, যতক্ষণ না মানুষ নিজেরাই একটি আইনের কাম্যতা সম্পর্কে নিশ্চিত না হয়। এবং এই ধরনের একটি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য শিক্ষা একটি মূল হস্তক্ষেপ ছিল। তবুও, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলি এমন একটি এলাকা যেখানে ব্রিটিশরা অত্যন্ত সতর্কতার সাথে হস্তক্ষেপ করেছিল। হস্তক্ষেপগুলি অনেক বিলম্ব এবং পর্যাপ্ত বাস্তববাদী রাজনৈতিক বিবেচনার পরে এসেছিল। এটিও দেখা গেছে যে এই আইনগুলির বেশিরভাগের প্রভাব সীমিত ছিল এবং কোনো সহিংস ভারতীয় প্রতিক্রিয়া জাগিয়ে তোলেনি। একইভাবে, এমনকি সীমিত সামাজিক হস্তক্ষেপের এই নীতিটি 1857 সালের বিদ্রোহের পরিপ্রেক্ষিতে ঔপনিবেশিক সরকার পরিত্যাগ করেছিল এবং সমাজের অর্থোডক্স উপাদানগুলির সমর্থন দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। Educational policy. Education in pre-British era. In the pre-colonial times, the indigenous system of education comprised of madrasas and maktabs for Muslims and tolls and pathshalas for Hindus. Schools were funded by rich zamindars and the state played little role in school education. Curriculum mainly comprised of study of religious scriptures and philosophical texts which were rather crammed than understood. As such, the spirit of inquiry and rationalism hardly developed in India. Languages like Sanskrit, Persian and subjects like grammar, law, medicine, etc. were also taught. The system mostly followed oral tradition in the absence of printing press and in general, women were denied formal education. The main merit of the system was that it provided basic literacy to meet the needs of day-to-day life. A major drawback was the lack of scientific and secular learning. শিক্ষাগত নীতি। প্রাক ব্রিটিশ যুগে শিক্ষা প্রাক ঔপনিবেশিক সময়ে মুসলমানদের জন্য মাদ্রাসা ও মক্তব এবং হিন্দুদের জন্য তোলো ও পাঠশালা নিয়ে দেশীয় শিক্ষা ব্যবস্থা ছিল। স্কুলগুলি ধনী জমিদারদের দ্বারা অর্থায়ন করা হতো এবং রাজ্য স্কুল শিক্ষায় সামান্য ভূমিকা পালন করত। পাঠ্যক্রম প্রধানত ধর্মীয় শাস্ত্র এবং দার্শনিক পাঠ্যের অধ্যয়নের সমন্বয়ে গঠিত, যা বোঝার চেয়ে বরং বদ্ধ ছিল। এইভাবে ভারতে অনুসন্ধান ও যুক্তিবাদের মনোভাব খুব কমই গড়ে ওঠে। সংস্কৃত, ফার্সি প্রভৃতি ভাষা এবং ব্যাকরণ, আইন, চিকিৎসা প্রভৃতি বিষয়ও পড়ানো হতো। প্রিন্টিং প্রেসের অনুপস্থিতিতে এই ব্যবস্থা বেশিরভাগ মৌখিক ঐতিহ্য অনুসরণ করত এবং সাধারণভাবে নারীদের আনুষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত করা হতো। এই ব্যবস্থার প্রধান যোগ্যতা ছিল যে এটি আজকের জীবনের চাহিদা মেটাতে মৌলিক সাক্ষরতা প্রদান করে। একটি বড় অপূর্ণতা ছিল বৈজ্ঞানিক ও ধর্মনিরপেক্ষ শিক্ষার অভাব। During the 18th century, the numerous political convulsions created situations that were hardly conducive for any intellectual pursuits. Both Hindu and Muslim seats of learning were in a state of decay. 18 শতকের সময় অসংখ্য রাজনৈতিক খিঁচুনি এমন পরিস্থিতি তৈরি করেছিল যা কোনো বুদ্ধিবৃত্তিক সাধনার জন্য খুব কমই অনুকূল ছিল। হিন্দু মুসলিম উভয় শিক্ষার আসনই ছিল ক্ষয়িষ্ণু অবস্থায়। Early European efforts in the field of education, the Western Christian missionaries deserve the credit for introducing modern system of education in India. They were the first to set up modern schools and publish literary works. In 1556, at Goa, the first modern printing press in India was established by the Portuguese missionaries. The Danish missionaries published a Tamil dictionary. However, their intention behind these efforts was not to educate people as an end in itself but as a means to evangelization. শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক ইউরোপীয় প্রচেষ্টা পশ্চিমা খ্রিস্টান মিশনারিরা ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য কৃতিত্বের দাবিদার। তারাই প্রথম আধুনিক বিদ্যালয় স্থাপন করে এবং সাহিত্যকর্ম প্রকাশ করে। 1556 সালে গোয়াতে পর্তুগিজ মিশনারিদের দ্বারা ভারতের প্রথম আধুনিক ছাপাখানা প্রতিষ্ঠিত হয়।
ড্যানিশ মিশনারিরা একটি তামিল অভিধান প্রকাশ করেন। যাই হোক, এই প্রচেষ্টার পিছনে তাদের উদ্দেশ্য ছিল মানুষকে শিক্ষিত করা, নিজের মধ্যে শেষ হিসাবে নয় বরং ধর্ম প্রচারের মাধ্যম হিসাবে। Similarly, the English company, as per its charter, was initially obliged to bring Christian missionaries on their ships and protect them. These missionaries too started their proselytizing activities, opened schools for the converted and taught them the Bible. একইভাবে ইংরেজ কোম্পানি তার সনদ অনুযায়ী প্রাথমিকভাবে তাদের জাহাজে খ্রিস্টান মিশনারিদের নিয়ে আসতে এবং তাদের সুরক্ষা দিতে বাধ্য ছিল। এই ধর্মপ্রচারকরাও তাদের ধর্মান্তরিত কার্যক্রম শুরু করেছিল, ধর্মান্তরিতদের জন্য স্কুল খুলেছিল এবং তাদের বাইবেল শিখিয়েছিল। Education under the company. Orientalist policy. Situation changed once the company began occupying territories and ruling over the native population. Missionary activities were criticized by the Indian upper castes whose support was needed by the company to consolidate its position in India. Hence, immediately after the company came to power, it preferred not to interfere in social and religious life, including the educational sphere, of the subject population. It even restricted the entry of missionaries in India. Yet, the politico-economic compulsions forced the company to adopt a pro-native education policy. কোম্পানির অধীনে শিক্ষা প্রাচ্যবাদী নীতি। কোম্পানি যখন অঞ্চলগুলি দখল করতে শুরু করে এবং স্থানীয় জনগণের উপর শাসন শুরু করে তখন পরিস্থিতি পরিবর্তিত হয়। মিশনারি কার্যকলাপ ভারতীয় উচ্চবর্ণের দ্বারা সমালোচিত হয়েছিল, যাদের সমর্থন ভারতে তার অবস্থানকে সুসংহত করার জন্য কোম্পানির প্রয়োজন ছিল। তাই কোম্পানি ক্ষমতায় আসার পরপরই এটি বিষয়ে জনসংখ্যার সামাজিক ও ধর্মীয় জীবনে শিক্ষাগত ক্ষেত্রসহ হস্তক্ষেপ না করা পছন্দ করে। এমনকি এটি ভারতে ধর্মপ্রচারকদের প্রবেশ সীমিত করেছিল। তথাপি রাজনৈতিক অর্থনৈতিক বাধ্যবাধকতা কোম্পানিকে একটি দেশীয় শিক্ষার নীতি গ্রহণ করতে বাধ্য করে। With time, the company faced increasing pressure from different quarters such as the missionaries, particularly the Serampore missionaries, and a section of British statesmen, the liberals, to take responsibility for promotion of learning. Accordingly, the company made some half-hearted efforts to foster Oriental learning. These were as follows. সময়ের সাথে সাথে কোম্পানি বিভিন্ন মহল যেমন মিশনারিদের, বিশেষ করে শ্রীরামপুর মিশনারি এবং ব্রিটিশ রাষ্ট্রনায়কদের একটি অংশ উদারপন্থী থেকে শিক্ষার প্রচারের দায়িত্ব নেওয়ার জন্য ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হয়। তদনুসারে কোম্পানি প্রাচ্য শিক্ষাকে উৎসাহিত করার জন্য কিছু অর্ধহৃদয় প্রচেষ্টা করেছিল। এগুলি নিম্নরূপ ছিল: Work of the Orientalists. In 1781, Calcutta Madrasa was set up by Warren Hastings for the study of Persian and Arabic. In 1791, Banaras Sanskrit College was set up by Jonathan Duncan for the cultivation of the laws, literature and religion of the Hindus. The aim of both these institutions was to provide a regular supply of qualified Indians to help in company's administration. In 1784, Asiatic Society of Bengal was set up by William Jones. In 1800, Fort William College was founded by Lord Wellesley to train British administrators equipped with Oriental knowledge. প্রাচ্যবিদদের কাজ 1781 সালে ওয়ারেন হেস্টিংস ফার্সি ও আরবি অধ্যয়নের জন্য কলকাতা মাদ্রাসা স্থাপন করেন। 1791 সালে জোনাথন ডানকান হিন্দুদের আইন, সাহিত্য এবং ধর্মের চাষের জন্য বেনারস সংস্কৃত কলেজ স্থাপন করেছিলেন। এই উভয় প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল কোম্পানির প্রশাসনে সাহায্য করার জন্য যোগ্য ভারতীয়দের নিয়মিত সরবরাহ করা। 1784 সালে উইলিয়াম জোন্স কর্তৃক এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠিত হয়। 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রাচ্য জ্ঞানে সজ্জিত ব্রিটিশ প্রশাসকদের প্রশিক্ষণের জন্য লর্ড ওয়েলেসলি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। Apart from starting a few Persian and Sanskrit higher learning centers as mentioned above, the company did not spend any money on school education. This educational policy of the company to support centers of Oriental higher learning is termed as Orientalist policy. উপরে উল্লিখিত কয়েকটি ফার্সি ও সংস্কৃত উচ্চশিক্ষা কেন্দ্র চালু করা ছাড়াও কোম্পানি স্কুল শিক্ষার জন্য কোনো অর্থ ব্যয় করেনি। প্রাচ্য উচ্চশিক্ষার কেন্দ্রগুলিকে সমর্থন করার জন্য কোম্পানির এই শিক্ষামূলক নীতিকে প্রাচ্যবাদী নীতি বলা হয়। The company's charter was renewed every 20 years. The Charter Act of 1813 granted license to missionaries to enter India and carry out their activities. Further, under the pressure of missionary lobby, the British Parliament inserted a provision in the charter providing for a yearly fund of 1 lakh for promotion of literature and sciences among Indian subjects.
The charter is historically significant as the first formal educational policy of the East India Company. It was for the first time that the Court of Directors accepted state responsibility for promotion of learning in India. But even the small sum was not released by the company until 1823. কোম্পানির সনদ প্রতি 20 বছর পর পর নবায়ন করা হয়। 1813 সালের চার্টার অ্যাক্ট ধর্মপ্রচারকদের ভারতে প্রবেশ এবং তাদের কার্যক্রম পরিচালনার লাইসেন্স প্রদান করে। আরব মিশনারি লবির চাপে ব্রিটিশ পার্লামেন্ট চার্টারে ভারতীয় বিষয়ের মধ্যে সাহিত্য ও বিজ্ঞানের প্রচারের জন্য বাৎসরিক 1 লক্ষ টাকার তহবিলের ব্যবস্থা করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম আনুষ্ঠানিক শিক্ষানীতি হিসেবে সনদটি ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। এটি প্রথমবারের মতো ছিল যে কোর্ট অফ ডিরেক্টরস ভারতে শিক্ষার প্রচারের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেছিল। কিন্তু 1823 সাল পর্যন্ত কোম্পানির দ্বারা এই ছোট অঙ্কটি প্রকাশ করা হয়নি। এখানেই এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাকিটা পড়ব।